You are watching Magic Box Entertainment. বিষ্ণুদার প্রতি আপনাদের প্রাণ ভরা ভালোবাসায় টিম ম্যাজিক বক্স এন্টারটেনমেন্ট আপ্লুত। আর ম্যাজিক বক্স মানেই আপনার পছন্দের গল্প। তাই আবার চলে এসেছি বিষ্ণুদা সিরিজের নতুন একটি গল্প নিয়ে। সেই নস্টালজিক ভৌতিক আড্ডার আমেজ আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের এবারের নিবেদন বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৩২তম গল্প আংটি। তবে বিষ্ণুদার একটাই অভিমান, শেষের কয়েকটা গল্প খুব বেশি মানুষের কাছে পৌঁছায়নি। তাই আশা রাখবো আপনারা বেশি বেশি করে এই গল্পটিকে শেয়ার করবেন এবং মানুষের কাছে পৌঁছে দেবেন। এই আসরে নিয়মিত যোগ দেওয়ার জন্য আপনাকে করতে হবে ছোট্ট একটা কাজ। নিচে যে সাবস্ক্রাইব বাটনটি দেখছেন ওটায় ক্লিক করুন, আর পাশে যে ঘন্টাটি রয়েছে ওটা বাজিয়ে রাখুন, যাতে সময় মতো ওটা বেজে উঠে আপনাকে জানিয়ে দেয় গল্পের আসর বসার দিনক্ষণ। চলুন শুনে নেওয়া যাক সৌমেন মজুমদারের লেখা বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৩২তম গল্প আংটি। প্রায় মাসখানেক ধরে বিষ্ণুদা বেপাত্তা। কোথায় ছিল কে জানে। আমাদের সেই এভারগ্রিন ভৌতিক আসর বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল, কিন্তু সান্ধ্যকালীন জমজমাট ভূতের গল্প শোনার অনুভূতি দুর্ভিক্ষ পীড়িত মানুষের লালসায় ধোঁয়া ওঠা ভাতের মতো আমাদের তাড়িয়ে বেড়াতো। কিন্তু নিরুপায়, ভাবনায় সেই অনুভূতি ফিরে ফিরে এলেও বাস্তবে মধ্যমণি অদৃশ্য। মাঝে একদিন সন্ধেবেলায় আমি, পল্লব আর বুবাই হরিদার চায়ের দোকানে এসেছিলাম। ঘণ্টা দুয়েক বসেও যখন গল্পগুজব তেমন জমল না, তখন এক প্রকার বাধ্য হয়েই সবাই ফিরে গেছি। ম্যাড়ম্যাড়ে আসরে আবার সবাই একত্রিত হওয়ার মতো উৎসাহ পরবর্তী ক্ষেত্রে আর হয়নি। কাগজে কলমে বর্ষা আমাদের উপর দিয়ে বয়ে গেলেও বাস্তবে চিত্রটা এবছর সম্পূর্ণ উল্টো। বর্ষাকালে যেমন এক নাগাড়ে কখনো ঝিরিঝিরি কখনো ঝমঝম করে বৃষ্টি হয়, তেমনটা অন্তত আজ পর্যন্ত হয়নি। এদিকে আকাশ মেঘলা, ফলে গুমোট গরম কিছুতেই কমছে না। মাঝে মধ্যে অপ্রত্যাশিতভাবে দুই এক পশলা বৃষ্টি হচ্ছে। এ আর এক যন্ত্রণা। আকাশের দিকে তাকিয়ে মনে হলো বৃষ্টি হবে না, ছাতা না নিয়ে বেরিয়ে পড়লাম। অথচ দেখা গেল কিছুটা যাওয়ার পর ঝমঝম করে নেমে পড়ল। এমন বেশ কয়েকদিন হয়েছে। ছাতা নিয়ে যাইনি বলে কোথাও আটকে পড়ে বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে। তবে রাতের দিকে আবহাওয়া কিছুটা মনোরম থাকছে। আজও পরিস্থিতি একই রকম। হাওয়া বাতাস নেই, আকাশে মেঘ জমে সূর্যের মুখ ভার করে রেখেছে। মাঝে মধ্যে মেঘ পাশ কাটিয়ে কয়েক মুহূর্তের জন্য সূর্যের আলো পৃথিবীতে এসে পড়ছে। জানি না এর কোনো ব্যাখ্যা আছে কিনা, তবে আমার মনে হয় প্রকৃতির খামখেয়ালিপনার সঙ্গে মানুষের মনেও উথাল পাথাল হয়। ঝকঝকে আকাশ কিংবা ঝমঝমে বৃষ্টি মনকে ফুরফুরে করে তোলে, আবার গুমোট পরিবেশ আর মেঘলা আকাশ মনকে বিষণ্ণতার চাদরে ঢেকে ফেলে। মোটমাট বর্তমানে আমাদের সবার মন সার্বিকভাবেই বিষণ্ণ। আজও সকাল থেকে প্রকৃতির অবস্থা একই রকম ছিল। তখন সবেমাত্র স্নান করে নিজের ঘরে ঢুকেছি, এমন সময় আমার কাছে পল্লবের কল আসে। খুব উদাসীনভাবে কলটা রিসিভ করেছিলাম, কিন্তু সত্যি বলছি, ওর সাথে কথা বলার পর শরীর মনে অদ্ভুত চনমনে ভাব অনুভব করলাম। ও আমায় বলল ওর সঙ্গে নাকি সকালবেলায় বিষ্ণুদার দেখা হয়েছে। গুরুদেব জানিয়েছে আজ সন্ধ্যায় হরিদার চায়ের দোকানে আসবে। আকাশে যদিও তখন মেঘের ভিড়, বাতাসের অভাবে গাছের পাতা নড়ছে না, তবু আমার মনের কুঞ্জবনে দোলা লাগলো। অর্থাৎ আজ এতদিন পর হরিদার চায়ের দোকানে আমাদের আসর বসবে। নিয়তি যখন মানুষের ভাগ্যকে আলোর দিকে পরিচালিত করে, তখন বোধহয় এমনটাই হয়। পল্লবের কাছে পাওয়া খবরে এমনিতেই বেশ চনমনে হয়ে উঠেছিলাম। তার উপর দুপুরের খাওয়া দাওয়া সারতে সারতে দেখি ঝমঝম করে বৃষ্টি নেমে পড়ল। জানি না এই বৃষ্টির ধারায় প্রকৃতির গুমোট ভাব কাটবে কিনা, তবে আজ একটা দিনের জন্য স্বস্তি পাওয়া গেল। বলা চলে সোনায় সোহাগা।
বৃষ্টি ভেজা সন্ধ্যায় গরম চায়ে চুমুক দিতে দিতে বিষ্টুদার একখানা ভৌতিক গল্প। মন ভালো করতে এর চেয়ে আর বেশি কি দরকার। অতএব খাওয়া দাওয়া সেরে সিলিং ফ্যানটা একটু কম গতিতে চালিয়ে কোলবালিশটাকে জড়িয়ে ধরে ফোনে অ্যালার্ম দিয়ে শুয়ে পড়লাম। বর্ষার দিনে এমন অলসভাবে সময় কাটাতে আমার বেশ লাগে। তবে ঘুম এলো না। সম্ভবত সেটা এতদিন অপেক্ষার পর পুরনো অভ্যাস ফিরে পাওয়ার আনন্দে। অ্যালার্ম বাজার আগেই বিছানা ছেড়ে উঠে পড়লাম। ফোনটা নিয়ে সেট করা অ্যালার্মটা ডিলিট করলাম। তারপর চোখ মুখ ধুয়ে পোশাক পরে নিয়ে যখন বাড়ি থেকে বের হলাম তখন সন্ধ্যা প্রায় 6টা বাজে। এই সময় অন্ধকার হতে প্রায় 7টা বেজে যায়। কিন্তু আজ বৃষ্টি ভেজা মেঘলা আবহাওয়ার জন্য পুরোপুরি অন্ধকার না হলেও চারদিকটা এই সময়ই বেশ আবছা হয়ে রয়েছে। বৃষ্টি এখন আর হচ্ছে না, তবে মাঝে মাঝে আকাশে গুড়ুগুড়ু শব্দ জানান দিচ্ছে যে কোনো সময় আবার নেমে পড়তে পারে। তবে আজ বৃষ্টি নামলে একটুও মনে দুঃখ পাব না, বরং ভুতুরে গল্পের সঙ্গে ঝমঝমে বৃষ্টি যথাযথ নেপথ্য সঙ্গীত হয়ে উঠবে। হরিদার দোকানের সামনে পৌঁছে দেখি পল্লব ইতিমধ্যে এসে পৌঁছেছে। আয় আয় আয়, তুই কখন এলি? এই তো 4-5 মিনিট হবে। যাই বলিস ভাই, বিষ্টুদার বলা গল্পগুলো না পুরো একেবারে ওই দিল্লির লাড্ডুর মতো। মানে দেখ, আমরা সবাই জানি যে ওগুলো সব আজগুবি বানানো গল্প, তাই আমার তো শোনার সময় মাঝে মধ্যে অস্বস্তি হয়, সেই জন্য বিষ্টুদার সঙ্গে তর্কও করি। কিন্তু দেখ, অনেক দিন না শুনলেও আমরা সবাই কেমন যেন একটা হাঁপিয়ে উঠি। তা যা বলেছিস, আমাদের সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য না হলেও তোর ক্ষেত্রে ঠিক। দেখ, ফালতু বকিস না, সামনে যতই বিষ্টুদাকে সাপোর্ট কর, তুই নিজেও জানিস আর তুই যে জানিস সেটা আমরাও সবাই জানি, বিষ্টুদার বলা গল্পগুলো ডাহা মিথ্যে। ওহো, যাকে ওসব তর্ক করে লাভ নেই। এই বুবাইটা আসবে না? হ্যাঁ, তোকে ফোন করার পরে তো ওকেও ফোন করেছি, বললো তো আসবে। ওই দেখ, বলতে বলতে চলে এসেছে। কিরে, আমি তো মনে মনে ভেবেছিলাম তুই আসবি না। তুই যে সাগরে হাবুডুবু খাচ্ছিস তাতে উদ্ধারের কোনো আশা দেখছি না। বেশ, থাম তো। এই বিশুদা কখন আসবে রে? মনে হয় কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আচ্ছা, তুই একটা কথা বলতো, তোর কি মনে হয় বিষ্টুদা যে কথাগুলো বলে সব সত্যি? দেখ, তুই বিশ্বাস করিস না বা বিশ্বাস করলেও স্বীকার করতে চাস না, সেইটা তোর নিজের ব্যাপার। তবে আমার মনে হয় যে পুরোপুরি না হলেও অনেকটাই সত্যি। এটা নিঃসন্দেহে বলতে পারি যে গুছিয়ে বলার জন্য বা আরেকটু আকর্ষণীয় করে তোলার জন্য অনেক সময় বিশ্বদার রং চড়ায়। তা বলে যে ঘটনার মধ্যে একেবারে কোনো সারবত্তা নেই এমনটা নিঃসন্দেহে বলা যায় না। ও, তার মানে তোদের দুজনের চিন্তা ভাবনাই এক, আমি মাঝখানে বিরোধী পক্ষ হয়ে গেছি। তবে কি জানিস তো, সমাজের বোকা মানুষেরা যখন দলবদ্ধভাবে একটা বিষয়কে বিশ্বাস করে, ঠিক তখনই বুদ্ধিমান লোকেরা এসে উল্টো কথা বলে। ও, তার মানে তুই বুদ্ধিমান, ভালো করে বললে বুদ্ধিজীবী, তাই তো? না, এমনটা বলছি না। আচ্ছা, আমি মাঝখানে একটা কথা বলি। দেখ, তুই বিশ্বাস করিস না বা ধর আমরা বিশ্বাস করি, সেটা কিন্তু এখানে বড় কথা নয়। এখানে বড় কথা হলো যে এই যে আমাদের হরিদার দোকানের আসর, এটার উদ্দেশ্য কী? এটার উদ্দেশ্য হলো শুদ্ধ ভৌতিক মনোরঞ্জন, বুঝলি? থাক থাক থাক, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। এমনিতেই বিষ্ণুদা গল্প শুরু করলে বেচারা অসহায় বোধ করে, তার উপর এমনই সব কথাবার্তায় আমরা মশগুল হয়ে উঠেছি। বাইরের অন্ধকার ক্রমাগত গাঢ় হয়ে উঠছে। আমি পৌঁছানোর কিছুক্ষণ পর থেকেই মিহি বৃষ্টি শুরু হয়েছে। সে বৃষ্টি গায়ে এসে পড়লেও খুব একটা অনুভব করা যায় না, যদিও বুবাই একটা ছাতা মাথায় দিয়েই এসেছে। এমন সময় কিছুটা দূরে অন্ধকারের মাঝে একটা লালচে আলোর বিন্দুর ওঠানামা চোখে পড়ল। বিন্দুটা নিচে নামার সঙ্গে সঙ্গে কিছুটা ম্রিয়মান হয়ে যাচ্ছে, আবার উপরে উঠে আলোর বিন্দু উজ্জ্বল হয়ে উঠছে। অন্ধকারে মুখ দেখা না গেলেও আন্দাজ করতে পারলাম কে এগিয়ে আসছে। ইলশেগুড়ি বৃষ্টির মাঝে সিগারেট টানতে টানতে এগিয়ে আসছে বিষ্টুদা। গুরুদেবের আগমনের উপক্রম হওয়ায় আমাদের তিনজনের মধ্যে যে পা ধরে টানাটানি চলছিল তা থমকে গেল। বিষ্টুদা শটান এসে বাঁ হাতে অগোছালোভাবে ভাঁজ করা ছাতাটা টেবিলের উপরে রেখে বেঞ্চিতে বসে পড়ল। মুখ চোখের ভাব দেখে বিষ্টুদা যে হালকা মেজাজে নেই তা স্পষ্ট বোঝা যায়। তবে সেই অভিব্যক্তিতে দুশ্চিন্তার ছাপ নেই, বেশ একটা গাম্ভীর্য বজায় রেখেছে মুখের কাঠামোতে। সিগারেটের শেষ দুটো টান পরপর দিয়ে
অবশিষ্ট অংশটা 2 আঙুলের মাথায় করে দূরে দোকানের বাইরে ছুঁড়ে ফেলল বিষ্টুদা। তারপর আমাদের দিকে তাকিয়ে একটু সহজ হয়ে অস্পষ্ট হাসি ঠোঁটের কোণায় নিয়ে জিজ্ঞাসা করল, কেমন আছিস তোরা? আমরা আমরা ভালো ছিলাম না, তবে 1 মাস বিরতির পর আবার তোমার দেখা পেয়ে মন মেজাজ সব ফুরফুরে হয়ে গেছে। সবই নিয়তি। আমাদের জীবনে প্রত্যেকটা ঘটনার সঙ্গে জড়িত। যখন ঘটনাগুলো ঘটে তখন আমরা বুঝতে পারি না যে কেন ঘটছে এসব, কিন্তু পরে যখন সেই নির্দিষ্ট ঘটনার পরিশিষ্ট এসে পড়ে তখন সবটাই স্পষ্ট হয়ে যায়। কথাটা তো দারুণ বললে। এই কিন্তু আমি না কিছু বুঝতেই পারলাম না। সব কথা বুঝিয়ে বলবো বলেই তো আজ তোদের ডেকেছি। হ্যাঁ, কিন্তু সে কথা শোনার আগে তুমি বলো তো, এতদিন কোথায় ছিলে? তোমাকে ছাড়া আমরা তো পাগল হয়ে উঠেছিলাম। শুধু তোরা না, তোদের ছেড়ে আমারও বিশেষ ভালো লাগছিল না, কিন্তু কিছুই করার ছিল না। আচ্ছা, কথা শুরুর আগে একটু চা হোক নাকি? বৃষ্টিটাও একটু বেড়েছে। চায়ের কথা উঠতেই সবাই এক বাক্যে সম্মতি জানালো। হরিদা, আমাদের চা দিও। ও ভালো কথা। এই আজ কি হয়েছে জানো? হ্যাঁ, তোমার তালপাতার সিপাই মানে পল্লব নিজেকে বুদ্ধিজীবী বলে ঘোষণা করেছে। তাতে অসুবিধার কিছু নেই। জসমিন দেশে যদাচার ঠিকই আছে। এই নিষ্কলঙ্ক তির্যক উক্তি শুনে আমার ঠোঁট ভেদ করে ফিক করে একটা হাসি বেরিয়ে পড়ল। তোরা কিন্তু বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করছিস। এই রাগ করিস না, বাদ দাও সব কথা। এমন সময় একটা স্টিলের প্লেটের উপরে মাটির ভাঁড়ে গরম চা সাজিয়ে আমাদের টেবিলের উপরে এগিয়ে দিল হরিদা। আমরা নিজেদের মতো তুলে নিলাম। বিষ্ণুদা একটা চুমুক দিয়ে বলল, আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে আপাতভাবে যার কোনো যুক্তি খুঁজে পাওয়া যায় না, অথচ সময়ের সঙ্গে সঙ্গে সেই ঘটনার কারণ আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। কীরকম? এই যে এতদিন অনুপস্থিত ছিলাম, এর পিছনেও লুকিয়ে আছে সেই রকমই একটা ঘটনা। মানে সোজা কথায় আজগুবি গল্প। পল্লবটা বোধহয় একটা ঝামেলা বাঁধাবে। এতদিন পর একটা ভূতের গল্প শুনবো, মাঝখানে ব্যাগড়া দিচ্ছে। এদিকে ওর কথা শুনে বিষ্ণুদা ওর দিকে কটমট করে তাকালো। আমি কোনো বাক্য উচ্চারণ না করে ইশারায় ওকে চুপ থাকতে বললাম। তারপরে একরকম ওকে উপেক্ষা করেই বলতে শুরু করলো বিষ্ণুদা। ঘটনার সূত্রপাত মাস 3 আগে। সে সময় সম্পূর্ণ ব্যাপারটা আমার কাছে অত্যন্ত তুচ্ছ ছিল। যেমন প্রত্যাশা মনে নিয়ে সন্ধেবেলায় তোরা আমার কাছে আসিস, সেই প্রত্যাশা সে ঘটনায় পূরণ হবে না বলেই কখনো বলিনি। একদিন ঘুরতে ঘুরতে মণ্ডলপাড়ার ভবতারিণী মন্দিরে দুপুরের দিকে গেছিলাম। ওই দিকটা এমনিতেই তোরা জানিস একটু নির্জন। দুপুরের দিকে কেউই ওখানে থাকে না। ওখানে যাওয়ার কারণটাও অদ্ভুত। যেদিন আমি ওখানে যাই তার আগের দিন রাত্রে একটা স্বপ্ন দেখি। এমন কিছুই নয়, দেখেছিলাম যে ওই মন্দিরের বিগ্রহের সামনে আমি দাঁড়িয়ে আছি। স্বপ্নে মনে হয়েছিল প্রতিমা যেন মাটিতে গড়া নয়, জীবন্ত মাতৃমূর্তি আমার সামনে দাঁড়িয়ে আছে। তার সর্বাঙ্গ থেকে অপরূপ জ্যোতি ঠিকরে বেরোচ্ছে। মায়ের মুখাবয়বে অনির্বচনীয় সৌন্দর্য। সেই সৌন্দর্যের সঙ্গে এই বিশ্ব সংসারের কোনো কিছুর তুলনা চলে না। শুধু এটুকুই দেখেছিলাম স্বপ্নে। তারপরে এই স্বপ্ন ভেঙে যায়। তখন ভোর রাত। বিছানায় শুয়ে শুয়ে ভাবি, এমন স্বপ্ন যখন দেখলাম তখন আগামীকাল মায়ের মন্দিরে একবার গিয়ে মাকে প্রণাম করে আসব। সকালে উঠে সব কাজ সারতে সারতে বেলা হয়ে গেল। তারপর দুপুরের স্নান সেরে তৈরি হয়ে হাঁটতে হাঁটতে গেলাম মন্দিরের দিকে। মন্দিরের সামনে যে বেলগাছটা রয়েছে
যাওয়ার সময় ওটার ডান দিক থেকে হেঁটে আমি পৌঁছালাম মন্দিরের সামনে। পায়ের চটিখানা খুলে সিঁড়ি বেয়ে উঠে গেলাম মন্দিরের ভিতরে। তারপর প্রতিমার সামনে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। এমনিতে আমি বড় সন্তুষ্ট মানুষ, জীবনে আলাদা করে আর কিছু চাহিদা নেই। তাই মায়ের কাছে কখনোই কিছু কামনা করি না, শুধু চাই সবাই ভালো থাকুক। ওই দিনও তাই করলাম। তারপর উঠে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। চটিখানা পায়ে গলিয়ে বেলগাছটার যে পাশ থেকে মন্দিরে এসেছিলাম তার উল্টো পাশ থেকে হেঁটে এগোতে লাগলাম। মনে আলাদা করে কোনো চিন্তা ছিল না, তবু কেন জানি না আনমনা হয়েছিলাম। সাধারণত আমি একেবারে পায়ের দিকে লক্ষ্য করে চলি না, আমার দৃষ্টি থাকে সামান্য কিছুটা সামনের দিকে। তেমনভাবে চলতে চলতে হঠাৎ করেই নজর গেল নিজের পায়ের দিকে। আমার ডান পাটা যেখানে, তার থেকে ইঞ্চি ৫-৬ দূরে একটা গোল মতো কি জিনিস পড়ে আছে। চকচকে কিছু নয়, তবু হঠাৎ করে ওটার দিকে চোখ চলে গেছে। কৌতূহলের বশেই নিচু হয়ে ওটাকে তুললাম। হাতে তুলে মনে হলো ওটা একটা আংটি। দেখেই বুঝতে পেরেছিলাম লোহার তৈরি। দু এক জায়গায় সামান্য মরিচাও ধরেছে। তুচ্ছ জিনিস, সোনা রূপা নয়, তবুও ফেলে দিতে মন চাইল না। এটা আদৌ কোনো আংটি নাকি কোনো যন্ত্রপাতির ওয়াশার জাতীয় কিছু আমি নিশ্চিত নই। হাতের আঙুলে দিয়ে দেখলাম দিব্যি আংটির মতো আমার হাতে আটকে গেল। ওটা সেই অবস্থায় রইল। আমি নিশ্চিন্ত মনে বাড়িতে ফিরে এলাম। সত্যি কথা বলতে এর পরে এই ঘটনাটা আমি এক প্রকার ভুলেই গেছিলাম। ওটা আমার হাতেই পড়া ছিল, কারণ এটা এমন কোনো বিষয় নয় যা নিয়ে বিস্তর ভাবনা চিন্তা করা চলে। এই ঘটনার প্রায় দিন 10 পরে একদিন বাসে চড়ে একটা বিশেষ দরকারে কলকাতার দিকে যাচ্ছিলাম। সকালের দিকে আমি যখন বাসে উঠেছি তখন মোটামুটি ফাঁকা ছিল, ফলে সৌভাগ্যক্রমে একটা বসার জায়গাও পেয়ে গেছি। মাত্র 2টো স্টপেজে থামার পর অফিস যাত্রীদের ভিড়ে বাসে আর তিল ধারণের জায়গা রইল না। আমার বসার জায়গাটা জানালার ধারে ছিল। আনমনা হয়েই হাতে থাকা আংটিটা একবার খুলছিলাম, আরেকবার আঙুলে গলাচ্ছিলাম। হঠাৎ করে হাত ফসকে লোহার সেই আংটিটা নিচে পড়ে গেল। পড়ার সঙ্গে সঙ্গেই আমার সম্বিত ফিরল, যদিও সেই মুহূর্তে খুব একটা আমল দিলাম না বিষয়টায়। তুচ্ছ লোহার আংটি পথে কুড়িয়ে পেয়েছি, আবার পথেই হারিয়ে গেল। এতে আলাদা করে ভাবার তো কিছু নেই। তবে এ কথা সত্য, জিনিসটা যতই তুচ্ছ হোক, সহজে মন থেকে বিষয়টাকে দূর করতে পারলাম না। হৃদয় বিদারক আফসোস না হলেও একটু অস্বস্তি হচ্ছিল। দু একবার পায়ের কাছে তাকিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু সেটা নজরে পড়ল না। বাসে তখন এমন ভিড়, ওই তুচ্ছ আংটি খুঁজতে চাওয়া বোকামি ছাড়া কিছুই নয়। অতএব সে কথা ভোলার চেষ্টা করতে লাগলাম। আমার গন্তব্যে পৌঁছালাম যখন, তখন বাসে ভালোই ভিড় ছিল। আমি কোনো রকমে ভিড় কাটিয়ে বাস থেকে নামলাম। নেমেই হাঁটা শুরু করলাম না। আমার সঙ্গে আরও 2-1 জন নামল। তারপর বাসটা সোজা চলে গেল।
আর ঠিক তখনই চোখে পড়ল পিচের রাস্তার উপরে সেই লোহার আংটিটা পড়ে আছে। আমি তুলে আবার আঙুলে গলিয়ে নিলাম। এই সময়ও আমার মনে কোনো রকম অন্য ধারণা তৈরি হয়নি। নিজের কাজে চলে গেলাম। এরপর আরও সপ্তাহ 3 কেটে গেল। আংটিটা সব সময় আমার আঙুলেই আছে। আমার মনে আছে সেদিন আমি হরির দোকানে এসেছিলাম। তোরা কেউ আসিসনি, শুধু অর্ণব এসেছিল। সেদিন বাড়ি গিয়ে রাতের খাওয়া দাওয়া সেরে বসে যখন সিগারেট টানছি, সেই সময় হঠাৎ নজরে পড়ল আঙুলে আংটিটা নেই। বেখেয়ালে রাস্তায় কোথাও পড়ে গেল নাকি বাড়িতেই কোথাও রয়েছে কে জানে। তবু যতটা সম্ভব বাড়িতেই আনাচে কানাচে খুঁজে দেখলাম, কিন্তু না, সম্ভাব্য সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও সেটাকে পেলাম না। প্রথমবার হারিয়ে যাওয়ার পর মনে যতটুকু অস্বস্তি হয়েছিল, এবার তার চেয়ে বেশি অস্বস্তি হতে লাগল। কিন্তু কিছুই তো করার নেই। রাত বিরেতে টর্চ নিয়ে রাস্তায় তো আর খুঁজে বেড়াতে পারি না। অতএব মনের মাঝে অস্বস্তি নিয়েই আলো বন্ধ করে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে সেদিন ভাবার চেষ্টা করছিলাম। আংটিটা লোহার তৈরি, তুচ্ছ জিনিস, তার উপর কুড়িয়ে পাওয়া, অথচ আমার মনে সেটার জন্য এমন অদ্ভুত আকর্ষণ তৈরি হচ্ছে কেন? হতে পারে এটা কোনো অশুভ ইঙ্গিত। কিন্তু ওটাকে তো আমি ভবতারিণী মন্দিরের জমিতে কুড়িয়ে পেয়েছি। সেভাবে দেখতে গেলে ওটা মায়ের দান। তাহলে সেখানে কেন কোনো অশুভ কিছু থাকবে? এমন আকাশ পাতাল ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙল একটা অদ্ভুত যন্ত্রণায়। কোমরের কাছে হাড়ে যেন প্রচণ্ড একটা গুঁতো লাগলো। ঘুম চোখে বিছানায় শুয়েই কোমরের কাছে হাত বাড়ালাম। একটা কিছু রয়েছে সেখানে। জিনিসটা হাত স্পর্শ করতেই আমার ঘুমের ঘোর সম্পূর্ণ কেটে গেল। অদ্ভুত আনন্দ হলো মনে। জানালার কাঁচ ভেদ করে সে সময় সকালের আলো এসে ঘরে পড়েছে। জিনিসটাকে চোখের সামনে এনে আমার ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠল। সেই আংটিটা, অথচ হলফ করে বলতে পারি গত রাতে আমি সারা বিছানায় ভালো করে খুঁজেছি। যে পোশাক আমি পরেছিলাম তাতে যে কোথাও আংটিটা থাকবে তেমন সম্ভাবনাও নেই। অথচ ভোরের আলো ফুটতেই ফিরে পেয়েছি আমার হারানো সম্পদ। এরপর আরও মাসখানেক কাটল। এর মাঝে আরও 2-1বার আংটিটা আমি হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আশ্চর্যভাবে অপ্রত্যাশিত জায়গায় আবার সেটাকে খুঁজে পেয়েছি। আমার মনে একটা অযৌক্তিক বিশ্বাস দৃঢ় হয়ে উঠছে দিন দিন। ভাবনার সত্যি কোনো ভিত্তি নেই, তবু আমার মনে হতে লাগলো যে কোনো কারণেই হোক ওই আংটি আমার পিছু ছাড়ছে না। ওটা কোনোভাবেই হারাবে না। যেখানেই হারিয়ে যাক ঠিক খুঁজে পাব। এরপর যে ঘটনাটা ঘটল, সেই ঘটনায় আমার বিশ্বাস আরও দৃঢ় হয়ে উঠল। দক্ষিণ পাড়ায় যে রথের মেলা বসেছিল, একদিন সন্ধ্যায় ওখানে গেছিলাম। আমার স্পষ্ট মনে আছে মেলায় ঢোকার সময় সামনে একজনকে পাঁপড় ভাজতে দেখে একটা পাঁপড় কিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। সেই সময়
আঙুলে থাকা আংটিটা আমি লক্ষ্য করেছি। তারপর মেলার ভিতরে একবার চটপট ঘুরে দেখে যখন জিলিপির দোকানে এসে দাঁড়িয়েছি, সেই সময় টাকা দেওয়ার জন্য মানিব্যাগটা বের করে টাকা বের করতে গিয়ে দেখি হাতে আংটিটা নেই। এবার সত্যি মনে একটু সংশয় হলো। নির্ঘাত এই মেলার ভিড়ে আমার আংটিটা পড়ে গেছে। এখান থেকে কি কোনোভাবে সেই আংটি পাওয়া সম্ভব? মনের বিশ্বাসের ভিত্তিটা কেমন যেন আলগা হয়ে গেল। কিছু বাজার করার ছিল। দক্ষিণ পাড়া মোড়ের বাজার থেকে সেসব সেরে বাড়িতে ফিরে এলাম। 2 দিন কেটে গেল, আংটিটা পেলাম না। হাল একরকম ছেড়েই দিয়েছি। মনকে বোঝাচ্ছি আফসোস করার মতো কিছু তো নয়, সামান্য একটা লোহার আংটি। 3য় দিন সকালবেলায় আমি বাজারের ব্যাগ হাতে নিয়ে বেরিয়েছি। মেলার মাঠ ছাড়িয়ে যখন দক্ষিণ পাড়া মোড়ের বাজারের দিকে যাচ্ছি, তখন সেই মাঠের দিকে তাকিয়ে মনে খুব আফসোস হলো। একটুখানি সতর্ক হলে আংটিটা হারাতো না। মনের আফসোস মনে চেপে গেলাম বাজারের দিকে। বাকি সব কেনা হয়ে গেছে। সবজির দোকানে নিচু হয়ে আলু বাছাই করছি। পাশে একটা আলুর বস্তা রাখা, খোলা, তবে সেই বস্তা থেকে আলু এখনো ঢালা হয়নি। বস্তার নিচে মাটিতে নজর যেতে মনে যে কি অদ্ভুত আনন্দ হলো বলে বোঝাতে পারবো না। দেখলাম সেই আংটিটা সেখানে পড়ে আছে। সঙ্গে সঙ্গে সেটাকে তুলে আঙুলে গলিয়ে নিলাম। তারপর প্রফুল্ল মনে বাজার সেরে বাড়িতে ফিরলাম। এই ঘটনার পর আমার মনের বিশ্বাস অনড় হয়ে উঠল। এ আংটি কখনোই আমায় ছেড়ে যাবে না। যাই হয়ে যাক, ঠিক খুঁজে পেয়ে যাব। সত্যি কথা বলতে আমার মনে হতে লাগলো আংটিটা ভবতারিণী মায়ের আশীর্বাদ। বাড়ি ফিরে যত্নে সেটাকে বারবার মাথায় ঠেকিয়ে প্রণাম করলাম। হরেক রকম ভাবনা এলোমেলো হয়ে মাথায় ঘুরতে লাগলো। কিন্তু কি জানিস, এই পৃথিবীতে যা কিছু ঘটে তার কোনো কিছুই অযৌক্তিক নয়। কোনো কারণ তার পিছনে নিশ্চয়ই আছে। যদিও সেই সময় এসব ভাবনা আমার মনে ছিল না। এই ঘটনার তোরা কি ব্যাখ্যা দিবি আমার জানা নেই, তবে আমার মনে হয়েছে আংটির এই বারবার ফিরে আসা কোনো অলৌকিক মায়া বলে ঘটেছে। এতটাই নিশ্চিন্ত হয়েছিলাম যে এরপর আংটি হারিয়ে যাওয়ার ভাবনা মন থেকে পুরোপুরি ঝেড়ে ফেললাম। এরপরেই ঘটল আর এক ঘটনা। বনগাঁয় একটু ভিতরের দিকে আমার এক মাস্তুতো বোনের বাড়ি আছে। সেই বোন মাসখানেক আগে একদিন সকালবেলায় আমাকে ফোন করল। ফোনে বোন যে কথা আমায় জানালো তা সংক্ষেপে আমি তোদের বলছি। তার আগে বোনের বিষয়ে 2-1টা কথা বলে নি। বোনের ছোট্ট সংসার। বোন এবং জামাই, অর্থাৎ স্বামী স্ত্রী এবং তাদের একমাত্র কন্যা প্রিয়াঙ্কা। সংসার বলতে এই 3 জন। জামাই বনগাঁর একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। সেই সূত্রেই ওখানে বাড়ি করেছে। প্রিয়াঙ্কা এখন বিএ সেকেন্ড ইয়ারে পড়ে। ছিমছাম সুখের সংসার বলা যায়। এবার ঘটনা হলো 3 মাস আগে থেকে প্রিয়াঙ্কার মধ্যে বেশ কিছু অদ্ভুত লক্ষণ দেখা দিয়েছে। রাত বিরেতে চিৎকার করে ওঠে, অস্পষ্ট কী সব কথা বলে, ঘুমের মধ্যে হেঁটে বেড়ায়।
আবার এমনি সময়ে সুস্থ সাধারণ লক্ষ্মী মেয়ে। প্রথমে ওরা মনে করেছিল মানসিক কোনো রোগের শিকার হয়েছে প্রিয়াঙ্কা। একজন ভালো মনোরোগ বিশেষজ্ঞকেও দেখিয়েছে, কিন্তু কোনো উন্নতি না দেখে চিকিৎসক পরিবর্তন করে, কিন্তু তারপরেও কোনো উন্নতি নেই। অদ্ভুত যে ব্যাপারটা তা হলো, প্রিয়াঙ্কার মধ্যে যখন এই পরিবর্তন হয় তখন ওর চেহারা যেন বদলে যায়। চোখগুলো কেমন ঘোলাটে হয়ে যায়, মুখ চোখের আকৃতি বদলে যায়, যেন প্রিয়াঙ্কা নয়, অন্য কেউ। জামাই মানতে নারাজ, তবে বোন সন্দেহ করেছে কোনো অশুভ আত্মা ওর উপরে ভর করেছে। এসব বিষয়ে আমার অভিজ্ঞতা আছে, তা আগে থেকেই ও জানে, তাই আমাকে ফোন করেছে। বারবার অনুরোধ করল যেন আমি অবশ্যই যাই। এত অনুরোধ করার প্রয়োজন ছিল না, কারণ আমি মনে করি আমার আশেপাশের আত্মীয় বা অনাত্মীয় যারা রয়েছে তাদের সুবিধা অসুবিধায় যদি সামান্য পাশে দাঁড়াতে পারি, জীবনে তার চেয়ে ভালো কিছু আর হতে পারে না। অতএব সেদিন দুপুরের পর বেরিয়ে পড়লাম বনগাঁর উদ্দেশ্যে। বনগাঁ স্টেশনে যখন ট্রেন থেকে নামলাম তখন সন্ধ্যা হয়ে গেছে। বহুদিন এদিকে আসা হয়নি। শেষ যখন এসেছিলাম তখনকার দৃশ্য এখনো মনে আছে। দুটো ছবি খুব একটা মেলাতে পারলাম না। বেশ উন্নতি হয়েছে, রাস্তাঘাট ঝাঁ চকচকে হয়েছে, লোকজনের ভিড় বেড়েছে। সেসব দেখতে দেখতে পৌঁছালাম বোনের বাড়িতে। আমি পৌঁছানোর পর ওরা যথেষ্ট আপ্যায়ন করল। লক্ষ্য করলাম মেয়ের দুশ্চিন্তায় চোখে মুখে বিষণ্ণতার ছাপ লেগে রয়েছে দুজনেরই। সেটাই স্বাভাবিক। একমাত্র মেয়ের এই পরিস্থিতিতে বাবা মা কি আর নিশ্চিন্তে থাকতে পারে? তার উপর যখন কোনো সমাধান সূত্র ওরা খুঁজে পাচ্ছে না। যদিও প্রিয়াঙ্কাকে দেখে কিছু বোঝার উপায় নেই। ফোনে যেমনটা বলেছিল, সুস্থ অবস্থায় সম্পূর্ণ স্বাভাবিক। আলাদা ঘরে বসে চায়ে চুমুক দিতে দিতে বোনের কাছে আরও বিস্তারিত সব শুনলাম। প্রিয়াঙ্কার মধ্যে পরিবর্তন নাকি প্রতিদিন হয় না, ৮-১০ দিন অন্তর হঠাৎ করেই অস্বাভাবিক আচরণ প্রকট হয়ে ওঠে, এবং সেই সময় নাকি মাঝরাতে ও ঘর ছেড়ে বেরিয়ে যেতে চায়। সামলে না রাখলে হয়তো সত্যি বেরিয়ে যাবে। সেই চিন্তায় বোনের ঘুম প্রায় নিঃশেষ হয়েছে। রাতে শোয়ার পরেও সজাগ হয়ে থাকে। মেয়ের মধ্যে কোনো পরিবর্তন দেখলেই তটস্থ হয়ে লক্ষ্য করতে থাকে, এবং মেয়ে যাতে ঘর ছেড়ে বেরিয়ে না যায় সেইভাবে আগলে রাখে। নকট্যাম্বুলিজম বা ঘুমের মধ্যে হাঁটা বলে মনে হতে পারে ব্যাপারটাকে, কিন্তু তা নয়। তেমনটা হলে ধাক্কাধাক্কি করলে কিংবা আচমকা আঘাত করলে সেই ঘোর কেটে যায়, কিন্তু এক্ষেত্রে তা হয় না। বরং প্রচণ্ড বল প্রয়োগ করে ওকে আটকে রাখতে হয়। তারপর এক সময় ধীরে ধীরে ওর শরীর শান্ত হয়ে আসে, ঢলে পড়ে ঘুমের কোলে। বোন লক্ষ্য করেছে বিষয়টা ঘটে রাত ৩টের দিকে। ৮ ঘন্টা মতো স্থায়ী হয় প্রিয়াঙ্কার ঘোর। তারপর আবার সব শান্ত স্বাভাবিক। সম্পূর্ণ পরিস্থিতি শুনে কোনো দিশা খুঁজে পেলাম না। এক্ষেত্রে আমি কি করতে পারি তাও বুঝতে পারলাম না।
অতএব স্থির করলাম আমাকে সেই পরিস্থিতির সম্মুখীন হতে হবে। হয়তো সেক্ষেত্রে কোনো সমাধান সূত্র খুঁজে পাব। প্রিয়াঙ্কার সঙ্গেও আমার কথা হলো, ওর সঙ্গে আরো ভালো করে মিশতে হবে, তাহলে হয়তো কথায় কথায় কিছু জানতে পারব। আর ওই দিনের পর থেকেই আমি আর হরির চায়ের দোকানে আসতে পারিনি, তোদের সঙ্গেও দেখা হয়নি। কারণ এই একটা মাস আমি বনগাঁতে বোনের বাড়িতে ছিলাম। আমি ওখানে যাবার দিন তিনেক পরে একদিন বিকেলে প্রিয়াঙ্কার সঙ্গে এলাকায় ঘুরতে বেরোলাম। ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। মিশকালো অন্ধকার নয়, তবে দিন রাতের সন্ধিক্ষণে সূর্যের অনুপস্থিতিতে অদ্ভুত ঘোলাটে পরিবেশ সৃষ্টি হয়েছে। একটা গ্রাম্য শ্মশানের পাশ দিয়ে আমি আর প্রিয়াঙ্কা গল্প করতে করতে হেঁটে যাচ্ছি। শ্মশানের প্রবেশ পথের সামনে এসে প্রিয়াঙ্কা হঠাৎ থমকে দাঁড়ালো। এতক্ষণ আলাদা করে লক্ষ্য করিনি। প্রিয়াঙ্কার চুলগুলো ছাড়া। এ কথা আমি জানতাম, মেয়েদের এলো চুল অশুভ শক্তিকে আকর্ষণ করে। বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ জায়গায় খোলা চুলে ঘোরাফেরা করা উচিত নয়। ওর দিকে তাকিয়ে সে কথা বলবো কিনা ভাবছি। সম্পর্কে যদিও ও আমার ভাগ্নি হয়, তবু এ কথা বললে যদিও মনে করে ওর ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছি। ও কেমন নিশ্চল পাথরের মতো দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, কিরে মা? কোনো সাড়া শব্দ নেই। ওর চোখ স্থির শ্মশানের দিকে, গাছপালায় ঘেরা ঘোলাটে অন্ধকারের দিকে। ওর দৃষ্টি অনুসরণ করে আমিও শ্মশানের দিকে তাকালাম। আর সঙ্গে সঙ্গে আমার বুকে যেন মন খানেক ওজনের একটা হাতুড়ির বাড়ি সজোরে এসে লাগল। আলো আঁধারির ছন্ন ছাড়া মিশ্রণে স্থির হয়ে দাঁড়িয়ে আছে প্রায় 50খানা মূর্তি। প্রত্যেকের শরীরে সাদা পোশাক, চোখগুলো স্থির পাথরের মতো, আর তা দিয়ে যেন মৃদু আলো বিচ্ছুরিত হচ্ছে। এই সময় কুয়াশা জমার কথা নয়, অথচ দেখলাম শ্মশানের ভিতরটা কেমন কুয়াশায় আচ্ছন্ন হয়ে রয়েছে। আর সেই কুয়াশায় মিশে দাঁড়িয়ে রয়েছে মূর্তিগুলো, স্থির নিষ্পলক, থমথমে অনুভূতিহীন অভিব্যক্তি তাদের। প্রিয়াঙ্কার থেকে আমি হাত 3 দূরে ছিলাম। ওর দিকে এগিয়ে গেলাম। কোনো সাড়া শব্দ নেই দেখে একটা মৃদু ধাক্কা দেওয়ার জন্য হাত বাড়িয়ে ওকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে যেন স্থির জলে ভাসমান বুদবুদ বিস্ফোরিত হলো। প্রিয়াঙ্কা চমকে উঠল। হ্যাঁ, কি হয়েছে মা? কিছু না। পর মুহূর্তে তাকিয়ে দেখলাম শ্মশানের দিকে। গাছপালায় ঘেরা নির্জন শ্মশান সন্ধেবেলায় জনশূন্যতা বুকে নিয়ে খা খা করছে। দুজনে পা বাড়ালাম বাড়ির পথে। মারে, সন্ধেবেলায় এভাবে এলো চুলে বাইরে বেরোস না। শ্মশানে কিংবা খোলা ছাদে কখনো যাবি না এলো চুলে। আমার মাথায় হরেক রকম সম্ভাবনা পাক খেতে লাগলো। শ্মশানে কয়েক মুহূর্তের জন্য যে মূর্তিগুলোকে দেখলাম, তা কি চোখের ভ্রম, নাকি সত্যি কোনো অশুভ অশরীরীর দল ওখানে ছিল?
আমি প্রিয়াঙ্কাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে অমন অনুভূতি হলো কেন? ফিরে এসে বোনকে সব কথা বললাম। দেখ, আমার কেন জানি না মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আবার কিছু একটা ঘটবে। একটা কাজ করবি, এবার যদি প্রিয়াঙ্কা অমন অস্বাভাবিক হয়ে ওঠে তবে ওকে আটকাস না। দেখি ও কোথায় যেতে চায়, আমরা সবাই মিলে ওকে অনুসরণ করব। ভয় পাস না, কিচ্ছু হবে না, আমি তো রয়েছি। বোন আমার কথায় সম্মতি জানালো, কিন্তু স্পষ্টই বুঝতে পারলাম ওর মনে ভয় এবং সংশয় রয়েছে। এরপর আরো দিন তিনেক কাটল। এমন এক পরিস্থিতি কখনোই নিঃসংশয় হতে পারছি না। আমার মনের অবস্থা যদি এই হয়, তবে প্রিয়াঙ্কার বাবা মায়ের কি অবস্থা সেটা মনে মনে আন্দাজ করলাম। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর মনে দুশ্চিন্তা নিয়ে শুয়ে রয়েছি। এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ কি ভেবে চলেছি। মাথা থেকে কিছুতেই চিন্তাগুলো দূর করতে পারছি না, ফলে ঘুমের লেশ মাত্র নেই চোখে। রাত ৩টে নাগাদ বাইরের ঘরে একটা শব্দ পেয়ে সজাগ হয়ে উঠলাম। মনে হলো কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। মনে দুশ্চিন্তার ঝড় উঠল। আমি যে ঘরে ছিলাম সেই ঘরের দরজার তলায় যে সামান্য ফাঁক রয়েছে, সেখান থেকে একটা আলোর রেখা চোখে ফুটে উঠল, আর পরক্ষণেই দরজায় মৃদু টোকা পড়ল। আমি উঠে দরজা খুলে দেখলাম বোন আমায় ডাকছে। বোন ইশারা করল, কিন্তু ওর ইশারার আগেই আমার চোখে পড়ল সদর দরজার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে প্রিয়াঙ্কা। চুলগুলো বিক্ষিপ্ত, চেহারাও যেন পরিবর্তন হয়েছে। সামান্য মাথা ঝুঁকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে দরজাটার দিকে। দরজাটা ভিতর থেকে তালা বন্ধ। আমার মৌন ইঙ্গিতে বোন গিয়ে সদর দরজার তালাটা খুলে দিল। ততক্ষণে আমিও এগিয়ে এসেছি। প্রিয়াঙ্কার মুখের দিকে তাকিয়ে আমি রীতিমতো চমকে উঠলাম। এ কেমন চেহারা! ওর চোখগুলো কেমন ঘোলাটে হয়ে গেছে। মুখাবয়বের শিরা উপশিরা উজ্জ্বল চামড়া ভেদ করে ফুটে উঠেছে। সেগুলো কুচকুচে কালো, গাছের শিকড়ের মতো সারা মুখে ছড়িয়ে আছে। চোখের ভ্রম হতে পারে, তবে আমার মনে হলো ঘরের নিস্তরঙ্গ বাতাসেও ওর চুলগুলো সামান্য দুলছে। বোন দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কা ঘর থেকে বেরিয়ে গেল। আমরা তিনজনেও চললাম পিছনে পিছনে। নিশুতি রাতের নিকষ অন্ধকার সমগ্র পৃথিবীকে যেন গ্রাস করেছে। অশুভ আভাস পেয়ে সমগ্র প্রাণীকুল যেন ভীত, সন্ত্রস্ত, মৌন হয়ে আত্মগোপন করেছে। ঝিঁঝির ডাক তো দূরের কথা, বাতাসের মৃদু আঘাতে অস্ফুট পাতার সংঘর্ষ পর্যন্ত হচ্ছে না। এই পৃথিবী যেন মৌন মৃতদের বসতি। রাতের অন্ধকারে কারা যেন আত্মগোপন করে আমাদের অনুসরণ করছে। এই যে আমরা তিনজন জীবন্ত মানুষ হেঁটে চলেছি, তা যেন ওদের কাছে অসহ্য। নিষ্ঠুর আক্রমণে প্রাণের শেষ অস্তিত্বটুকু কেড়ে নিতে পারলে ওরা শান্তি পায়। হাত দশেক সামনে প্রিয়াঙ্কা হেঁটে চলেছে। আমরা চলেছি ওর পিছনে পিছনে নিঃশব্দে। ও এগিয়ে চলেছে সেই শ্মশানের দিকে।
অজ্ঞাত ভয়ে আমার শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে চলেছে। কিছুক্ষণের মধ্যে আমরা এসে পৌঁছালাম ঠিক সেই জায়গায় যেখানে দাঁড়িয়ে আমি সেদিন শ্মশানের ভিতরে কুয়াশা জড়ানো স্থির অভিব্যক্তিহীন অজ্ঞাত পরিচয় মূর্তিগুলোকে দেখেছিলাম। প্রিয়াঙ্কা কিন্তু বাইরে দাঁড়ালো না, সোজা ঢুকে গেল শ্মশানের ভিতরে। আমরাও ঢুকলাম পিছনে পিছনে, কিন্তু ভিতরে ঢোকা মাত্র প্রিয়াঙ্কা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। চারিদিকে তাকিয়ে ওকে দেখতে পেলাম না, কিন্তু চোখে পড়ল অন্য একটা ঘটনা। সাদা কুয়াশার মেঘ যেন আমাদের ঘিরে ধরছে ক্রমাগত, আর সেই কুয়াশার মাঝে আত্মগোপন করে কারা ঘুরে বেড়াচ্ছে। তাদের অস্পষ্ট ফিসফিসানি আমাদের কানে অতিলৌকিক মন্ত্রের মতো এসে পৌঁছাচ্ছে। আমরা শ্মশানের একদম মাঝখানে এসে পড়েছি। চারপাশের কুয়াশা আমাদের সম্পূর্ণ ঘিরে ফেলেছে। সে কুয়াশা কয়েক মুহূর্তে এতটাই গাঢ় হয়ে উঠল যে আমাদের দৃশ্যপট থেকে বিশ্ব সংসার অদৃশ্য হল। রাতের অন্ধকারের কণা মাত্র তখন আমাদের চোখে পড়ছে না। এরপর ধীরে ধীরে সেদিনের দেখা অবয়বগুলো কুয়াশার আবরণ ভেদ করে একে একে সামনে আসতে লাগলো। তারা সেই আগের দিনের মতোই নিশ্চুপ, অভিব্যক্তিহীন। সব শেষে বাতাসে ভাসমান অবস্থায় আমাদের সামনে এলো প্রিয়াঙ্কার সেই বিভৎস মূর্তি। আমাদের তিনজনের দৃষ্টি ওর দিকে নিবদ্ধ। ওর চোখের ঘোলাটে মণি দুটো দপ করে টকটকে লাল অগ্নিশিখার মতো জ্বলে উঠল। ক্রূর দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে অতিলৌকিক কণ্ঠে বলল, তোরা কেন এসেছিস আমার পিছনে পিছনে? চলে যা তোরা। ওর শরীর এখন আমার বশে, ও এখন আমার বাসা। ও কিছুতেই মুক্তি পাবে না। আমি জানি না তুমি কে, কিন্তু তোমার মনের ইচ্ছা কিছুতেই পূরণ হবে না। কে রূপে আমায়? যার সন্তান সেই রক্ষা করবে। যার সন্তান সে তো দুর্বল মানুষ। আমার শক্তির কাছে সে তুচ্ছ। হতে পারে তোমার অনেক ক্ষমতা। রক্ত মাংসের গর্ভধারিণী মায়ের অসহায় কান্নাকে তুমি তুচ্ছ করতেই পারো, কিন্তু সর্বশক্তির আধার মা ভবতারিণীর কাছে তুমি নগণ্য। প্রিয়াঙ্কার শরীরে বাস করা সেই অশুভ আত্মা তাচ্ছিল্যের হাসি হেসে উঠল। তবে আমিও অপ্রস্তুত ছিলাম না। সেদিনের ঘটনার পরেই বিষয়টা আমার মাথায় আসে। সেদিন প্রিয়াঙ্কা যখন অমন স্থির হয়ে গেছিল, তখন আমি স্পর্শ করার সঙ্গে সঙ্গেই ও সম্বিত ফিরে পায়। আমি মহাপুরুষ নই, তন্ত্রমন্ত্রও জানি না, তবে কোন ক্ষমতায় সেদিন ওর ঘোর কেটেছিল অনেক ভেবে তার একটা কারণ খুঁজে পেয়েছি। দৈবক্রমে ভবতারিণী মন্দিরে পথের ধুলায় যে লোহার আংটি আমি খুঁজে পেয়েছি, তা হয়তো মায়ের আশীর্বাদ। হয়তো সে আংটি আমার কাছে পৌঁছেছিল মায়ের এক নিরীহ সন্তানকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য। সে আংটি আমার আঙুলে রয়েছে। আমি এগিয়ে গেলাম সেই ভাসমান প্রিয়াঙ্কা রূপী অশুভ আত্মার দিকে। আমাকে এগোতে দেখে সে মূর্তির চোখে মুখে আতঙ্ক ফুটে উঠল এবং তাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে
প্রিয়াঙ্কা জ্ঞানহীন অবস্থায় শূন্য থেকে মাটিতে আছড়ে পড়ল এবং চোখের পলকে সেই কুয়াশার গাঢ় আস্তরণ বিলীন হল। কানে ভেসে এলো ঝিঝির বিরামহীন ডাক। আমি আর অপেক্ষা করিনি, হাতের আংটিটা তৎক্ষণাৎ খুলে প্রিয়াঙ্কার আঙুলে পরিয়ে দিলাম। এর কিছুক্ষণ পরে প্রিয়াঙ্কার জ্ঞান ফিরে আসে। ওকে নিয়ে আমরা তিনজনে বাড়িতে ফিরে আসি। এরপরে আরও কিছুদিন ওখানে ছিলাম দুটো কারণে। প্রথমত, এতদিন পরে গেছি, ওদের উপর থেকে বিপদের ছায়া সরে গেছে, সেই আনন্দে আমাকে ছাড়তে চাইছিল না। আর দ্বিতীয়ত, আমিও চাইছিলাম আরও কিছুদিন ওর উপরে লক্ষ্য রাখতে। এরপরেও প্রিয়াঙ্কার সঙ্গে বেরিয়ে আমি শ্মশানের পাশ দিয়ে হেঁটে গেছি, কিন্তু ওর মধ্যে কোনো রকম পরিবর্তন হয়নি। অবশেষে যখন নিশ্চিন্ত হলাম যে আর কোনো ভয় নেই, তখন ফিরে এলাম। আর তাছাড়া এতদিন ধরে তোদের দেখা না পেয়ে আমারও ঠিক ভালো লাগছিল না। শুনছিলেন সৌমেন মজুমদারের লেখা বিষ্টুদার ভূতের গল্প সিরিজের ৩২তম গল্প আংটি। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন পিকন, অর্ণব, সোমা এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। কোনো গল্পের আপডেট যাতে মিস না হয় সেজন্য বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।